প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব। আমাদের ক্লাসের বিষয়বস্তু লিটারেচার, এবং লিটারেচার থেকে আমরা আজকে শেক্সপিয়ারের দুইটা নাটক পড়ব। একটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, অন্যটি হচ্ছে টেম্পেস্ট। তো অ্যাজ ইউ লাইক ইট এটি শেক্সপিয়ারের একটি কমেডি, এবং এই কমেডিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, যে ইনফরমেশনগুলো আমি পরবর্তীতে নোট আকারে আমি আপনাদেরকে পিডিএফ করে দিয়ে দিব। আপাতত এখন ঘটনা প্রবাহ এবং চরিত্রগুলো আমরা বিশ্লেষণ করব। পরবর্তীতে আমরা এখান থেকে যত প্রশ্ন আছে আমি সমস্ত প্রশ্ন একটা পিডিএফ আকারে দিয়ে দিব। আপনারা সবাই ঘটনাগুলো আগে একটু শুনবেন। ইদানিংকালের বেশিরভাগ পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে যে ভেতর থেকে প্রশ্ন করা হচ্ছে, যার কারণে স্টুডেন্টসরা ম্যাক্সিমাম ক্ষেত্রে লিটারেচার অনেক পড়া সত্ত্বেও ভেতর থেকে প্রশ্ন করার কারণে তারা কিন্তু পারছে না। এই জন্য মোটামুটি একটু ভেতরে আমাদের একটু নজর রাখা দরকার। অ্যাজ ইউ লাইক ইট এটি একটি নাটক। এটি উইলিয়াম শেক্সপিয়ারের একটি কমেডি। কমেডি মানে যে সমস্ত নাটকে শেষে মিলন হয়, মিলনের মাধ্যমে সমাপ্ত হয়, সেটাকে মূলত বলা হয় কমেডি। তো এই নাটকের একটি চরিত্র হচ্ছে ডিউক সিনিয়র। উনি একজন কেন্দ্রীয় চরিত্র। উনি রাজ্যের প্রকৃত শাসক, এবং ছোট ভাই তাকে সিংহাসনচ্যুত করে তিনি পরবর্তীতে অর্ডেন অর্ডেন নামে একটা বন আছে, সেই বনে নির্বাসনে চলে যান। এরপর ডিউক ফ্রেডরিক হচ্ছে ডিউক সিনিয়রের ছোট ভাই, এবং উনি ক্ষমতা দখল করে ডিউক সিনিয়রকে নির্বাসনে পাঠান, এবং উনি শাসনভার গ্রহণ করেন বা সিংহাসন দখল করেন। এরপর আছে রোজালিন্ড। রোজালিন্ড হচ্ছে ডিউক সিনিয়রের মেয়ে এবং এই নাটকের কেন্দ্রীয় চরিত্র। নিরাপত্তার জন্য উনি পরবর্তীতে পুরুষের ছদ্মবেশে বা একটা ছেলের ছদ্মবেশে, যেই ছেলের নাম উনি বলে যে উনি হচ্ছেন গ্যানিমেড, মূলত প্রকৃতপক্ষে উনি হচ্ছেন রোজালিন্ড। রোজালিন্ড ছদ্মবেশে ছেলে হয়ে যায় এবং তখন তার নাম হয় গ্যানিমেড। এটা মনে রাখতে হবে। পরীক্ষায় অনেক সময় আসে যে রোজালিন্ডের পুরুষ ছদ্মবেশী নাম কি ছিল? গ্যানিমেড। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের আছে সিলিয়া। সিলিয়া হচ্ছে ডিউক ফ্রেডরিকের মেয়ে, অর্থাৎ ছোট ভাইয়ের মেয়ে, চাস্তো বোন, রোজালিন্ডের চাস্তো বোন, বা ডিউক ফ্রেডরিকের মেয়ে এবং রোজালিন্ডের সব থেকে ঘনিষ্ঠ বান্ধবী। হ্যাঁ, ওর ছদ্মনাম হচ্ছে অ্যালিয়েনা, পরবর্তীতে অ্যালিয়েনা। আচ্ছা, নাটকের ঘটনা কি সেটা আমরা পরে আসব, সেটা নিয়ে আমরা পরে আসছি। এরপর আছে অরল্যান্ডো। অরল্যান্ডো এই নাটকের মূলত নায়কই বলা যায়। সেটা হচ্ছে ও খুবই সাহসী একজন যুবক। ওর বড় ভাইয়ের নাম হচ্ছে অলিভার। সে অলিভার ওকে প্রচুর নির্যাতন করত, নিপীড়ন করত, মারধর করত, উইদাউট কারণে অকারণে মারধর করত। এবং এই অরল্যান্ডোই কিন্তু ওই রোজাল্যান্ডকে, অর্থাৎ ডিউক সিনিয়রের মেয়েকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। এটা হচ্ছে অরল্যান্ডো, যিনি যে কিনা এই নায়কের, এই নাটকের একটা নায়ক। এরপরে আছে অলিভার, ওই যে অরল্যান্ডোর বড় ভাই, এবং নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিল প্রথমে, পরবর্তীতে কিন্তু ভালো হয়ে যায়। এরপর টাচস্টোন। টাচস্টোনটা হচ্ছে এই নাটকে শেক্সপিয়ারের বেশ কিছু নাটক আছে যে নাটকগুলোতে একটা করে কৌতুক অভিনেতা থাকে দিলদারের মতো, যারে বলা হয় ভাঁড়। হ্যাঁ, তো টাচস্টোন হচ্ছে এই নাটকের ভাঁড়। রোজালিন্ড এবং সেলিয়ার সাথে সেও পরবর্তীতে অর্ডেন বনে যায়। কেন যায়, কিভাবে যায়, সেটা আমরা পরে দেখব। এরপরে আছে অ্যাডাম। অ্যাডাম হচ্ছে অরল্যান্ডোর বৃদ্ধ বিশ্বাসী চাকর। অরল্যান্ডের সাথে পরবর্তীতে প্রাণের ঝুঁকি নিয়ে সেও বনবাসে যায়। আচ্ছা, এরপর আছে জ্যাক্স। জ্যাক্স হচ্ছে জ্যাকুস, বাংলায় বললেও ওর মূলত উচ্চারণ হলো জ্যাক্স। জ্যাক্স হচ্ছেন একজন দার্শনিক, চিন্তাশীল এবং খানিকটা কবি কবি টাইপের মানুষ, যে কিনা সবসময় বিষণ্ণ হয়ে থাকে বা বিষণ্ণ প্রকৃতির মানুষ, কিন্তু অভিজাত। এবং ডিউক সিনিয়রের সঙ্গে উনি বনে থাকতেন, অর্থাৎ ওই যে অরল্যান্ডো যে বন, ওখানে উনি অর্ডেন যে বন, সেই বনে উনি ওনার সাথে থাকতেন। আচ্ছা, ওনার একটা বিখ্যাত উক্তি আছে, পরবর্তীতে সেই উক্তিও আমরা দেখব। এছাড়া আছে সিলভিয়াস। সিলভিয়াস হচ্ছে একজন তরুণ রাখাল, ওই বনের বনের রাখাল, আহ, যে কিনা ফিবি নামের একটা মেয়ের প্রেমে পড়ে যায় পরবর্তীতে। আর ফিবি ওই যে ওই একই কথা, ফিবি হচ্ছে একজন রাখালি মেয়ে যে সিলভিয়াসের প্রেমে পড়ে যায়। সিলভিয়াসের প্রেমকে প্রথমে প্রত্যাখ্যান করে, এবং ওই যে গ্যানিমেড অর্থাৎ ছদ্মবেশী ওই যে রোজালিন্ডের প্রেমে পড়ে যায় এবং রোজালিন্ডকে বিয়ে করতে চায়। যাই হোক, পরবর্তীতে আমরা দেখব অড্রি। অড্রি একজন, এগুলো আর দরকার নেই, হ্যাঁ, এই সমস্তগুলো আর প্রয়োজন নেই আমাদের। মোটামুটি যেটা যেটা দরকার আমি আপনাদের বলে দিচ্ছি। এই চরিত্রগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। সেই চরিত্রের মধ্যে একটা হচ্ছে ডিউক সিনিয়র,
এইটা ফ্রেডরিক ডিউকের ভাই। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রোজালিন্ড, এটা 3 স্টার দিয়ে রাখবেন আপনারা। সিলিয়া, এটা 3 স্টার দিয়ে রাখবেন। অরল্যান্ডো, এটা 3 স্টার দিয়ে রাখবেন। আর দরকার, আর টাচস্টোন, এইটা আর আর কোনোটার প্রয়োজন নেই, আর কোনোটা দরকার হবে না। এখন এর কাহিনী সংক্ষেপটা কি, আমি কাহিনী সংক্ষেপটা একটু আপনাদেরকে বলি, তারপরে আপনারা মূল গল্পে প্রবাহেতে আমরা যাব। মনোযোগ দিয়ে শুনতে হবে, তার কারণ হচ্ছে যদি আপনারা মনোযোগ দিয়ে এগুলা এখন শোনেন, তাহলে গল্পের মতো করে আমি আপনাদের বলবো, যেটা আপনাদের মনে একটা স্থায়ীভাবে গেঁথে যাবে। আর যদি আপনারা পড়তে যান তাহলে একটাও মনে রাখতে পারবেন না। ঘটনাটা শোনেন। এখন ডিউক সিনিয়র খুব ভালো একজন মানুষ, একটা রাজ্যের শাসক, রাজা। তো ওর একটা মেয়ে আছে, মা মরা মেয়ে। ডিউক সিনিয়রের কিন্তু স্ত্রী নেই, মা মরা মেয়ে। তার নাম হচ্ছে রোজালিন্ড। রোজালিন্ড খুবই চমৎকার সুন্দরী ভদ্র একটা মেয়ে। ডিউক সিনিয়রকে যে কিনা খুবই ভালোবাসে, এবং ওর মনটা আসলে আকাশের মতো বিশাল। হ্যাঁ, খুব ভালো একটা মেয়ে। এখন এই ডিউক ফ্রেডরিক হচ্ছে এই ডিউক সিনিয়রের ছোট ভাই। এখন ডিউক ফ্রেডরিক ও মনে মনে ওই রাজ্য দখল করার একটা ষড়যন্ত্র এঁটেছে, এবং ডিউক সিনিয়রকে একটা টাইমে সিংহাসনচ্যুত করে দিয়েছে, এবং তাকে আর্ডেন নামে একটা বোন আছে, সেই বনে নির্বাসনে যেতে বাধ্য করেছে। এদিকে ডিউক সিনিয়র ও কিন্তু একাই চলে গেছে, মেয়ে কিন্তু রাজপ্রাসাদেই রয়ে গেছে। এদিকে ওর মেয়ে, আর এই ডিউক ফ্রেডরিকের মেয়ের নাম হলো সিলিয়া। তো দুইজন চাচাতো বোন। যতই ওর বাবারকে ও ক্ষমতাচ্যুত করে থাকুক না কেন, আমরা হলে কি করতাম, যে তোর বাপ আমার বাবারে ক্ষমতাচ্যুত করছে, তোর সাথে আর কথাই বলবো না। কিন্তু ও কিন্তু তা করে না। ওই যে বললাম, রোজালিন্ড অনেক বড় মনের মানুষ। ও ওর চাচাতো বোনের সাথে কিন্তু ওর একটা ভালো সম্পর্ক, বা একটা বেশ ভালো বন্ধুত্ব ওর রয়ে গেছে। তো যাই হোক, ওরা দুইজন আছে একসাথে, গল্পে টল্পে থাকে। একদিন রাজপ্রাসাদে এক কুস্তির আয়োজন হয়েছে। কুস্তির আয়োজন হলে এই যে অরল্যান্ডো, যে যুবক, এই সাহসী একজন বেশ শক্তিশালী যুবক, ও রাজপ্রাসাদে কুস্তি করতে আসছে। এসে এই রোজালিন্ডের সাথে ওর দৃষ্টি বিনিময় হয়, এবং এক দেখাতেই রোজালিন্ডকে সে ভালোবেসে ফেলে। তো ভালোবেসে ফেলে, ভালো কথা। এদিকে এই অরল্যান্ডোর বড় ভাই, সে অলিভার, সে করে কি, অরল্যান্ডোকে কারণে অকারণে নির্যাতন চালাইতেই থাকে, মারতেই থাকে, সবসময় এক ধরনের মানসিক এবং শারীরিক অত্যাচারের মধ্য দিয়েই রাখে। তো সিলিয়া এবং রোজালিন্ড দুই বোন, তারা রাজপ্রাসাদে বেশ ভালোই আছে, যদিও রোজালিন্ডের মনে শান্তি নেই, ওর বাবাকে নির্বাসনে পাঠানো হয়েছে। একদিন এই ডিউক ফ্রেডরিকের সাথে রোজালিন্ডের একটা কথা কাটাকাটি বা ঝামেলা হয়েছে। হলে ডিউক ফ্রেডরিক ও রাগের মাথায় রোজালিন্ডকে প্রাসাদ থেকে বের করে দিয়েছে। এখন প্রাসাদ থেকে যখন বের করে দিয়েছে, একটা মেয়ে, অত সুন্দর একটা মেয়ে, সে তো আর ওইভাবে বের হইতে পারে না। তখন সে যখন প্রাসাদ ছেড়ে চলে যেতে যাচ্ছে, তখন সিলিয়া বলছে, না, আমার বাবা তোমার সাথে অন্যায় করেছে, এমনি চাচার সাথে অন্যায় করেছে, তারপরও তুমিও যাই হোক ছিলে, তোমার সাথে অন্যায় করছে, আমিও তোমার সাথে চলে যাব। তো তখন ওরা বলছে, আমরা আর কোথায় বা যাবো, দুইজনই মেয়ে আমরা। তো তখন বলছে যে ঠিক আছে, তাহলে চলো ছদ্মবেশে যাওয়া যাক। তো রোজালিন্ড, সেও ছদ্মবেশ নিয়েছে, পুরুষের ছদ্মবেশ সিলিয়াও নিয়েছে। নিয়ে তারা দুইজন রাজপ্রাসাদ থেকে বের হয়ে আর্ডেন আর্ডেন যে বন, ওই বনে ওরা চলে গেছে। এর মধ্যে অরল্যান্ডোর তার বড় ভাই যে অলিভার, সে যতই নির্যাতন চালাইতে থাক, মানে চালাচ্ছে, চালাইতে চালাতে একটা টাইমে অরল্যান্ডো বিরক্ত হয়ে গেছে। অরল্যান্ডো ওর বড় ভাইয়ের হাত থেকে বাঁচার জন্য ও আর্ডেন বনে চলে গেছে। মানে দুইজন কিন্তু, এই ওরা এক দল, এরা এক দল, সবাই ওই আর্ডেন বনে যাচ্ছে কেন? আর্ডেন বনটা মোটামুটি একটা নির্বাসনের জন্য একটা খুব ভালো জায়গা, লুকানোর জন্য, পালানোর জন্য, বা ইসের জন্য। এদিকে ডিউক সিনিয়র কিন্তু ওই আর্ডেন বনে যে বেশ ভালোই আছে। ওইখানে গিয়ে ওই যে জ্যাক্স নামে যে একজন আহ, দার্শনিক টাইপের একটা মানুষ, সে ওই ডিউক সিনিয়রের সাথে আছেন। এবং এই নাটকের মধ্যেই কিন্তু একটা কবিতাও আছে, গান, কবিতা তো না, এটা গান, যে আন্ডার দ্য গ্রিনউড ট্রি হু লাভস টু লাই উইথ মি, এই যে একটা গান, এই গানটা কিন্তু এই ইসের মধ্যে, এই নাটকের মধ্যে। তো যাই হোক,
তো আলটিমেটলি ওরা চলে যায় সেখানে। ওরা ওইখানে যাওয়ার পর আরও বেশ কিছু ঘটনা ঘটে। এখানে মোট 4টা প্রেমের কাহিনী হয়। হ্যাঁ, আমি যদিও টোটাল 4টা প্রেমের আমাদের লাগবে না, শুধু জানলেই হবে যে ওই রাখাল রাখালির প্রেমে পড়ে। এইদিকে হচ্ছে আম, এই যে কি বলে, এই ফিবি, ফিবি আবার প্রেমে পড়ে গ্যানিমেড। গ্যানিমেড মানে ওই যে রোজালিন্ডেরই পুরুষ ভার্সন, গ্যানিমেডের প্রেমে পড়ে। এইভাবে 4টা মোট প্রেম হয়। তো এই আর কি ঘটনা। তো ওইখানে যাওয়ার পরে আলটিমেটলি তারা এক সময় রোজালিন্ডের সাথে আম, অরল্যান্ডোর সম্পর্ক হয়ে যায়, প্রেম হয়ে যায়। সিলিয়ার সাথে অলিভারের প্রেম হয়ে যায়। এইভাবে মনে করেন যে একজন আরেকজনের সাথে প্রেমে পড়ে যায়। প্রেমে পড়ে, এটা মূলত প্রেম এবং ভালোবাসারই একটা কাহিনী, আর কিছু না। শেষ মুহূর্তে কি হয়, ডিউক ফ্রেডরিক ও হঠাৎ করে ওর আল্লাহ ওর হেদায়েত দেয়। ওর আহ, মানে কি বলবো, ওর ইহজাগতিক বিষয় নিয়ে ওর আর মাথা ব্যথা থাকে না। সে তখন সন্ন্যাসী মতো হয়ে যায়। গিয়ে সে বলে ঠিক আছে, আমি এই রাজ্য আর আমার লাগবে না, আমি আমার বড় ভাইকে আবার ফিরিয়ে দেব। আবার বড় ভাইকে নিয়ে আসে, রাজ্য ফিরিয়ে দেয়, এবং সে সন্ন্যাসীর মতোই থাকে। আল্লাহ তার হেদায়েত দিয়েছে। আর বাকিরা সবাই সুখে শান্তিতে যার যার তার তার সাথে বিয়ে থাওয়া করে সব সুখী হয়ে যায়। এই মূলত এই নাটকের মূল বিষয়বস্তু। এবার এই নাটকের কিছু গুরুত্বপূর্ণ কোটেশন, সেই কোটেশনগুলো আমাদের লাগবে, এবং কে বলেছিল, কোথায় বলেছিল, সেটাও দরকার। দেখেন, অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উইমেন মেরিলি প্লেয়ার্স। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোটেশন। এটার মানে হচ্ছে এই সমস্ত পৃথিবীটা হচ্ছে একটা নাট্যমঞ্চ, এবং সমস্ত নারী এবং পুরুষ হচ্ছে শুধুই সেখানকার খেলোয়াড়। ব্যাপারটাকে একটু আমি ব্যাখ্যা করে বলি, একটু ব্যাখ্যা করে বললে আপনাদের মনে থাকবে। মনে রাখবেন যে এই কথাটা বলেছিল কে, বলেছিল জ্যাক্স। ওই যে জ্যাক্স, ওই যে সেই জ্ঞানী মানুষ, দার্শনিক টাইপের মানুষ, ডিউক সিনিয়রের সাথে আর্ডেন বনে থাকতো, ওই ওই ভদ্রলোক বলেছিল যে অল দ্য ওয়ার্ল্ডস ইজ স্টেজ, কিন্তু মূলত কথাটা শেক্সপিয়ারের, ঠিক আছে। অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উইমেন মেরিলি প্লেয়ার্স, এর মানে হচ্ছে এরকম যে আমরা আমরা যারা মানুষ, দেখেন, আমি কারো না কারো সন্তান, আমি কারো না কারো ছেলে, আমি কারো না কারো স্বামী, আমি কারো না কারো বাবা, আমি কারো না কারো দাদা, আমি কারো না কারো নানা, কথার কথা বলছি। তাহলে কি, আমি কিন্তু এক একটা সময় এক একটা ভূমিকায় অভিনয় করছি। আমি যখন আমার বাবার কাছে যাচ্ছি তখন আমি ছেলে হয়ে অভিনয় করছি। আমি যখন আমার ছেলের কাছে যাচ্ছি তখন আমি বাবা হয়ে অভিনয় করছি। আমি যখন আমার নাতি ছেলের কাছে যাচ্ছি তখন আমি নানা হয়ে অভিনয় করছি। তো তার মানে কি, মানে হচ্ছে আমি মানুষটা একই, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় আমার রোল ভিন্ন ভিন্ন। এবং আমি যেই রোলে, একটা মানুষ সব রোলে ভালো হইতে পারে না। আমি হয়তো বাবা হিসেবে ভালো না, কিন্তু সন্তান হিসেবে ভালো, অথবা সন্তান হিসেবে ভালো না, নানা হিসেবে ভালো। তার মানে কি, একই মানুষ, কারো কাছে আমি খুব ভালো, কারো কাছে আমি খারাপ। আসলেই কি আমি খারাপ? নো, আমি আসলেই খারাপ না। কারোর কাছে আমি ভালো, কারোর কাছে আমি খারাপ। কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভালো করে চিন্তা করেন। আপনি হয়তো স্ত্রী হিসেবে খুবই ভালো, কিন্তু মা হিসেবে ভীষণ খারাপ। আবার মা হিসেবে ভীষণ ভালো, স্ত্রী হিসেবে আপনি ভীষণ খারাপ। অর্থ দাঁড়াচ্ছে এই, একই মানুষ বিভিন্ন রোলে বিভিন্ন রকম। চিন্তা করলে কিন্তু ভীষণ একটা বড় একটা ওয়াইজ একটা কথা। এটা আমাদের মনে রাখতে হবে, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, এরপরেরটা কি বলছে এইটা, লাভ ইজ মেয়ারলি এ ম্যাডনেস। এটা কে বলছে? রোজালিন্ড। রোজালিন্ড অর্থাৎ ডিউক সিনিয়রের মেয়ে বলছে ভালোবাসা হচ্ছে শুধুই একটা পাগলামি। ওই যে আহ, অরল্যান্ডো যখন ওর প্রেমে পড়ে গেল, তখন সে ওর চাচাতো বোন ওকে বলে যে অরল্যান্ডো তো তোমার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে বা ইয়ে করতেছে, তো কেন তুমি হচ্ছে তাকে পাত্তা দিচ্ছ না? তো ওইরকম একটা পর্যায়ে তখন সে কোনো একটা সময় মন্তব্য করে বসে এরকম যে ভালোবাসা হচ্ছে শুধুই একটা ম্যাডনেস, পাগলামি। আসলেই তাই। যদি আপনি সুস্থ মস্তিষ্কে ভালোবাসেন তাহলে বুঝবেন ওটা ভালোবাসা না। আপনি যদি চিন্তা করেন যে ঠিক আছে, ওর তো এরকম শিক্ষিত, এই সেই হাবিজাবি অনেক কিছু চিন্তা করে ভালোবাসলে ওটা ভালোবাসা না, বরং ওইটা অন্য কোনো কিছু, কিন্তু ভালোবাসাটা হবে নিছক পাগলামি। ঠিক আছে? আরও বলতে পারতাম, কিন্তু আমাদের দরকার নেই। নেক্সট, তারপরে এর পরেরটা আমরা চলে আসব। এই দুইটা কোটেশন এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট, আমরা এই দুইটাই মাথায় রাখবো। আচ্ছা, টেম্পেস্টের আগে ক্যারেক্টারগুলো আমরা একটু আলোচনা করি। প্রথম ক্যারেক্টার হচ্ছে প্রসপারো।
প্রসপারো হচ্ছে মিলান। মিলান হচ্ছে ইটালির একটা শহর বলেন। ইটালির যে একটা শহর, সেই শহরের নাম হচ্ছে মিলান। ওই শহরের একজন ডিউক, তার নাম হচ্ছে প্রসপারো। উনি একজন জাদুকর। তো উনি রাজ্য চালনার থেকে একটা টাইমে জাদুবিদ্যা নিয়েই বেশি চর্চা করা শুরু করলেন, পড়ালেখা শুরু করলেন। রাজ্য চালনার দিকে তার মনোনিবেশ খুব কম। এই সুযোগে তারই ছোট ভাই তাকে সিংহাসনচ্যুত করে এবং তাকে একটি দ্বীপে, একটি নির্জন একটি দ্বীপে তাকে নির্বাসন দেয়, এবং সেই সাথে তার মেয়েকেও। এই মেয়ে কিন্তু আর প্রাসাদে থাকে না, ওই আগের নাটকের মতো অমন না। তো প্রসপারো আহ, যেহেতু দ্বীপেই বড় হয়েছে, ছোটবেলায় তার দ্বীপে নির্বাসন, দ্বীপেই বড় হয়ে ওঠে, এবং স্বাভাবিকভাবেই দ্বীপে তো আর কেউ নাই। ও আস্তে 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 ওর মতো করে বড় হতে থাকে বাবার সাথে। এদিকে প্রসপারও দ্বীপে গিয়ে ওর জাদুবিদ্যা চর্চা, জাদুবিদ্যার বই নিয়ে যায়, জাদুবিদ্যা কিন্তু চর্চা চালিয়ে যেতে থাকে, এবং একটা সময়ে সে আবিষ্কার করে যে একটি গাছের মধ্যে, একটি বড় গাছের মধ্যে এই এরিয়েল নামে এক ধরনের জিন বা বায়বীয় আত্মা, হ্যাঁ মানে দেখা যায় না চোখে, কিন্তু একটা আর কি আত্মা টাইপের, যেটাকে আমরা জিন বলি, সেই জিনিস ওর মধ্যে কেউ একজন বন্দি করে রেখেছে। সে তার জাদুবিদ্যা দিয়ে তাকে মুক্ত করে এবং তাকে তার বশ্যতা স্বীকার করতে বাধ্য করে। অর্থাৎ আমরা বলি না যে জিন পোষা, ওই রকম টাইপের আর কি, অনুগত দাস বানিয়ে ফেলে। এদিকে ওই দ্বীপে যে স্থানীয় যে অধিবাসী, অধিবাসী তো ছিল কিছু, মানুষজন তো কিছু ছিল। তো ও তার মধ্যে একটা ছেলের নাম হলো ক্যালিবান। সে মোটামুটি ধরেন এই 22-24 বছরের এক যুবক, ঠিক আছে। আহ, এবং ওই এক বৃদ্ধা তার নাম হলো সাইকোরাক্স। এই সাইকোরাক্সের পুত্র, মানে ওর মায়ের নাম হলো সাইকোরাক্স। তো ক্যালিবান হচ্ছে ওইখানকার আর কি স্থানীয় অধিবাসী, সহজ কথায় বলতে গেলে ওইখানকার দ্বীপের মালিক, ওই দ্বীপের অধিবাসী। মালিক বলবো না, অধিবাসী। আচ্ছা, এইবার আসবো আমরা ফার্ডিনান্ড। এই ফার্ডিনান্ড হচ্ছে নেপলসের রাজপুত্র। নেপলস হচ্ছে কোন জায়গা? নেপলস হচ্ছে একটা দেশ, সেই দেশের রাজপুত্র হচ্ছে ফার্ডিনান্ড। তো এই ফার্ডিনান্ড পরবর্তীতে মিরান্ডার প্রেমিক হয়, সেটা আমরা পরে দেখব। এরপর হলো অ্যালোনসো। অ্যালোনসো হলো নেপলসের রাজা। এই এই অ্যালোনসোর ছেলেই হলো ফার্ডিনান্ড। আচ্ছা, এরপরে হলো সিবাস্টিন। সিবাস্টিন হচ্ছে এই অ্যালোনসোর ভাই, অর্থাৎ এই ফার্ডিনান্ডের চাচা, ওই ছোট ভাই, ক্ষমতালোভী, ওই একই ব্যাপার। এখন অ্যালোনসোর মৃত্যুর পর নেপলসের রাজপুত্র হবে কে? নেপলসের রাজা হবে তো ফার্ডিনান্ডই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সিবাস্টিন, আর সে ওই তার ভাইপোর বিরুদ্ধে, অর্থাৎ ফার্ডিনান্ডের বিরুদ্ধে সে কিন্তু ষড়যন্ত্র আটে তাকে হত্যা করার জন্য। ফলে ফার্ডিনান্ড ওখান থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে সে কিন্তু ওই দ্বীপে ঠিক না, অ্যাকচুয়ালি ও জাহাজ নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ে। তখন আর ওই যে আপনার ইয়া কি বলে, প্রসপারো, প্রসপারো অর্থাৎ পূর্ব যে ডিউক ছিল, ওই প্রসপারো তার জাদুবিদ্যা দিয়ে দেখতে পারে যে একটা জাহাজ এইদিকে আসছে। সে তখন এরিয়েলকে দিয়ে ওই জাহাজকে তার তীরে নিয়ে আসে, এবং ফার্ডিন্যান্ড ওই দ্বীপে এসে তখন আশ্রয় নেয়, এবং ফার্ডিন্যান্ডকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাইতে থাকে প্রসপারো। যেহেতু মিরান্ডাকে ফার্ডিন্যান্ড পছন্দ করে ফেলে, তাই জন্য মিরান্ডাকে সে কত ভালোবাসে, সে ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য এক বিশাল গাছের গুড়ি ফাড়াই করতে বলে তার হবু শ্বশুর, অর্থাৎ মিরান্ডার বাবা বা প্রসপারো, যাই বলেন না কেন। পরবর্তীতে যাই হোক, ওই যে আমাদের সিনেমার কাহিনী, সারাদিন গাছের গুড়ি চলা করে করে ধরেন হাতে সেই ঠুসা পড়ে যায়, আর এদিকে মিরান্ডা পাগলের মতো ছটফট করে প্রেমিকের কষ্ট দেখে। পরে দেখা যাচ্ছে যে গিয়ে বলে, আহ তোমার হাতে কত ইয়ে পড়ে গেছে, হ্যাঁ, এরকম করে একটু এই আর কি, এই সমস্ত কাহিনী। তো যাই হোক, একটা পর্যায়ে কি হয়, একটা পর্যায়ে আম, যখন সবাই ওইখানে গিয়ে সমবেত হয়, তখন আহ, কি বলে, প্রসপারো তার জাদু জাদু দিয়ে বা ওই ইয়াকে, এরিয়েলকে ব্যবহার করে, আর আপনার ওর ছোট ভাই যখন সমুদ্রে আসে, তখন ওর ছোট ভাইকে আর কি
বিতাড়িত করে এবং শেষে সেও ক্ষমতা দখল করে। এই মোটামুটি বিষয়। ঠিক আছে? তো এই ঘটনা, এর বেশি ঘটনা আর দরকার নেই আমাদের। আমাদের এখন আমাদের যে ইয়াগুলা, কোটেশনগুলা, সেগুলো আমাদের প্রয়োজন। কোটেশনগুলো আমরা একটু দেখি। একটা কোটেশন হচ্ছে এই যে উম, এখানে খুব একটা কোটেশন, ভালো কোটেশন নাই। এই একটা কোটেশন আছে, মাইজারি মাইজারি অ্যাকোয়েন্টস আ ম্যান উইথ স্ট্রেঞ্জ বেড ফিলোস, মানে বিপদে পড়লে মানুষ অদ্ভুত সঙ্গীও মেনে নেয়। বেড ফিলো মানে হলো বিছানার সঙ্গী। তো বিপদে পড়লে মানুষ অদ্ভুত, মানে এক কথা আমরা বলি না যে বিপদে পড়লে বাঘেও ঘাস খায়, ওই ধরনের। এটা বলেছে উইলিয়াম শেক্সপিয়ার। যদিও এখানে এই যে স্পিকার হলো ট্রিঙ্কুলো, এগুলো লাগে না, এগুলো প্রয়োজন পড়ে না আমাদের। আমাদের এটা বলেছে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, যে মাইজারি অ্যাকোয়েন্টস এ ম্যান উইথ স্ট্রেঞ্জ বেড ফিলোস। এটা মনে রাখবেন। অর্থাৎ বিপদে পড়লে বাঘেও ঘাস খায় বা বাঘেও ধান খায়, যাই বলেন না কেন। এই এটা খুব ইম্পর্টেন্ট। এই একটাই ইম্পর্টেন্ট আছে বোধহয় এখানে। হুম। এই একটাই কোটেশনই আমাদের ইম্পর্টেন্ট, এছাড়া আর প্রয়োজন নেই। এভাবে আমি আপনাদেরকে আহ, যদি মোটামুটি 5 থেকে 7 দিন, 7টা ক্লাস, এক সপ্তাহে প্রতিদিন আগামী দিন 3টা করে নেব, তাহলে 3 × 7 = 21টা টেক্সট যদি আমরা পড়ে ফেলি, তাহলে আশা করা যায় আপনাদের এর ভিতর থেকে অনেক প্রশ্ন কমন চলে আসবে। মানে 7 দিনে 3 × 7 = 21টা টেক্সট পড়ে ফেলবো, ব্যাস হয়ে গেল। আমাদের সুবিধাটা হলো এই, যে একদিনে 2 ঘন্টা ক্লাস নিয়ে আপনাদের ঠেসে ঠেসে মাথা ভারী করা হয় না, বরং অল্প অল্প করে আপনাদেরকে পড়ানো হয়, যাতে আপনাদের মনেও থাকে। আপনারা যদি একটু বাড়িতে একটু চর্চা করেন বা পড়াশোনা করেন, তাইলে আর কোনো সমস্যাও যেন না হয়। এই তো ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা আর কোনো কথা বাড়াবো না। আর আপনাদের রেজাল্ট, আপনারা যারা খাতা জমা দেননি তারা দ্রুত খাতা জমা দেন। আপনাদের রেজাল্ট পরবর্তীতে আমি খুব দ্রুতই দিয়ে দেবো ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।